আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। আমার ন্যাশনাল কলেজের প্রিয় ছাত্রছাত্রীদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আজকে আমি উপস্থিত হয়েছি ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকে আলোচনা করব। ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির ৩য় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা, ৮ম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো নুন সাকিন ও তানবিনের বর্ণনা দাও। নুন সাকিন ও তানবিনের বর্ণনা দাও। এখন এই নুন সাকিন এবং তানবিন সম্পর্কে জানতে হলে আমাদের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে একটু আলোচনা করে নিতে হবে। সেটি হলো এই, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন। ইকরা মানে পড়ো, মানে কোরআন পড়ো। তো কোরআন পড়তে হলে অবশ্যই তাসবিত জানতে হবে। তাসবিত মানে হলো গ্রামার, ব্যাকরণ। কোরআনের ব্যাকরণ হচ্ছে তাসবিত। আল্লাহ বলছেন অরাত্তিলিল কোরআনা তারতিলা। শুধু কোরআন পড়লেই হবে না, এটা সহিভাবে, সঠিকভাবে পড়তে হবে, ভুল পড়া যাবে না। কেননা রব্বুল আলামিন নির্দেশ করেছেন। আর তাসবিত কাকে বলা হয়? কোরআন শরীফ, কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়ার নিয়ম রীতিনীতিকে তাসবিত বলা হয়। তবে এখন নুন সাকিন সম্পর্কে আলোচনা করতে হলে আমাদেরকে কয়েকটি বিষয় জানতে হবে। প্রথম আসি নুন সাকিন। নুন সাকিন একা তো নুন সাকিন হতে পারে না, এজন্য অক্ষরের উপরে নিচে উপরে থাকতে হবে। যেমন আরবিতে অক্ষর, যে বাংলায় বলে অক্ষর আর আরবিতে বলা হয় হরুফ, তেমনিভাবে বাংলাতে আছে একার, রস্যিকার, রস্যুকার। এইভাবে আমরা দেখব যে জের জবর পেশকে হরকত বলা হয়। এটা ধরলাম বা অক্ষর, বা নিচে জের, উপরে জবর দিলাম, তারপরে পেশ দিলাম। তাহলে জের জবর তারপরে হলো পেশ। এই তিনটি বিষয় আমরা একটু জেনে নিই, তারপরে হচ্ছে আমরা আলোচনা করতে করতে সম্পূর্ণ প্রশ্নটাই আমরা সহজেই বুঝতে পারব। তাহলে জের হচ্ছে অক্ষরের নিচে যে এরকম থাকলে এটাকে জের বলা হয়, আর অক্ষরের উপরে যদি এরকম থাকে জবর বলা হয়, অক্ষরের উপরে এরকম থাকলে এটাকে পেশ বলা হয়। এখন আসি জের জবর পেশকে কি বলা হয়। জের এবং জবর, জের জবর পেশকে কি বলা হয়, এটা একটা প্রশ্ন হয় যে জের জবর পেশকে কি বলা হয়। অর্থাৎ হরকত কাকে বলা হয়? কি বললাম? হরকত। হরকত কি? হরকত কি? এটা একটা প্রশ্ন হবে। উত্তর হবে হরকত জের, তারপরে জবর এবং পেশ। জের জবর পেশকে হরকত বলা হয়, হরকত বলা হয়। তাহলে হরকত কাকে বলা হয়? জের জবর এবং পেশকে হরকত বলা হয়। মনে রাখার চেষ্টা করো। আর এটা মনে করো বা অক্ষর, এখন 2 জবর 2 জের এবং 2 পেশ। 2 জবর 2 জের 2 পেশকে বলা হয় তানভিন। তানভিন বা তানভিন বলা হয়, বয়দিক দিয়েও লেখা যায় এবং বয়সে তানভিন বলা হয়। তাহলে প্রশ্ন আমরা এইভাবে করতে পারবো, জের জবর পেশকে বলা হয় হরকত, আর 2 জবর 2 জের 2 পেশকে বলা হয় কি? তানভিন বলা হয়। তাহলে আমরা পরিষ্কার বুঝে গেলাম যে হরকত কাকে বলা হয় এবং তানভিন কাকে বলা হয়। এবার আসবো সাকিন। যেহেতু প্রশ্নে বলা হয়েছে নুন সাকিন এবং তানভিনের বর্ণনা দাও। নুন সাকিন, তাহলে দেখো নুন সাকিন, এটা হলো নুন, এর উপরে এরকম করলে এটাকে সাকিন বলা হয়। সাকিন দেখতে কেমন? ইলিশ মাছের যে পেটির কাঁটা আছে, এই কাঁটাকে বলা হয় যজম। এটাকে যজম বা সাকিন বলা হয়। এটাকে কি বলা হয়? সাকিন। এটাকে বলা হয় সাকিন বা যজম। তো বাংলাতে সাকিন বা যজম হসন্তের কাজ করে। যেরকম মনে করো এরকম সরেয়া এই হসন্তের কাজ করে হলো এই সাকিন। তাহলে সাকিনের কাজ, নুন সাকিনের বর্ণন। আমরা নুন সাকিন সম্পর্কে আগে জেনে নেই, তারপরে তানভিন সম্পর্কে জানবো। নুন সাকিন, তো এখন দেখো আলিফ নুন জবর কি হবে? আন, তারপরে
তারপরে বা আলিফ নুন জবর আন হবে এবং আলিফ নুন জের কি হবে ইন হবে। তারপরে হলো আলিফ পেশ নুন জবর আলিফ নুন পেশ কি হবে উন। তাহলে আন ইন উন এইটা হচ্ছে হরকত যোগে নুন। হরকত যোগে নুন হবে আন আলিফ নুন জবর আন আলিফ নুন জের ইন আলিফ নুন পেশ উন। তাহলে আন বাংলা একটু লিখে দিই সুবিধা হবে তোমাদের। আন এটা হলো আন, তারপরে হলো এটা হলো ইন, তারপরে হলো উন। উন এই যে উন তারপরে ইন এবং আন এই তিনটি শব্দ আমি লিখলাম। এখন অন্যভাবে যে তানভিন আমরা আগেই জেনেছি যে জের জবর পেশকে হরকত বলা হয় আর দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয় তানভিন বলা হয়। এখন দেখো এই আন আলিফ দুই জবর দিয়েও কিন্তু আন হয়, আবার আলিফ নুন পেশও আন হবে। তাই লিখি আলিফ দুই পেশ আন, আবার আলিফ নুন জবরও আন হয়। ভালো। তারপরে ইন দেখো এখানে হলো আলিফ দুই জের ইন, আবার যদি আলিফ নুন জের ইন, আবার এখানে দেখো উন, তাহলে আলিফ দুই পেশ কি হবে উন, আবার এভাবে লেখা যায় আলিফ নুন পেশ উন। তাহলে তানভিন যোগে আন লেখা যায়, আবার যেমন এই তানভিন যোগে তানভিন দুই তানভিন দিলে দুই জের দিলে ইন, আবার দুই পেশ দিলে হয় উন। তাহলে এই আন এই উন এবং এই উনের মধ্যে কোনো পার্থক্য নেই। এই ইন এই ইন এই ইনের মধ্যে কোনো পার্থক্য নেই, একই, তবে শব্দের ভিতরে অক্ষর কম বেশ। তাহলে আমরা স্পষ্ট করে বুঝতে পারি যে দুই জবর দুই জের দুই পেশের মধ্যে এই দুই জবর দুই পেশ দুই জের দুই পেশকে বলা হয় তানভিন, আর তানভিনের ভিতরেই নুন সাকিন লুকিয়ে থাকে, মানে উজ্জ থাকে। এটা আশা করি বুঝতে পেরেছ। তাহলে একটি উদাহরণ দিলে মনে হয় বুঝতে পারবে। আলিফ দুই জবর কি হয় আন, আলিফ দুই জবর কি হবে আন হবে। বা দুই জবর কি হবে বান, আবার তা দুই জবর কি হবে তান। তাহলে আন বান তান। আর অক্ষর যোগে যদি দেই এটা হলো এক অক্ষরে, আর এইভাবে হবে কে আলিফ নুন জবর আন হবে, আবার বা নুন জবর কি হবে বান। শুধু বা দিয়ে লেখা যায়, আবার বা দুই জবর বান। আবার তান কিভাবে হবে এই তা নুন জবর তান হয়, আবার তা দুই জবরও তান হবে। তাহলে আমরা বুঝলাম যে নুন সাকিন তানভিনের ভিতরে নুন সাকিন আছে, লুকিয়ে থাকবে। এবার আসব যে নুন সাকিনের হুকুম কয়টি কী কী, বা নুন সাকিনের কয় নিয়ম। আমরা বলবো নুন সাকিনের 4 নিয়ম। নুন সাকিনের হুকুম কি, হুকুম কি। নুন সাকিন একটি প্রশ্ন হতে পারে নুন সাকিনের হুকুম কি। তার মানে নুন সাকিন বুঝলাম এবং তানবিন আমরা বুঝতে পারলাম। তো নুন সাকিন হচ্ছে নুন সাকিন এই যে একটু আগে আমরা দেখলাম যেটা নুন সাকিন। নুন সাকিন এর প্রকার বা হুকুম প্রকার লিখো যদি হয়, অথবা নুন সাকিন কয় প্রকার যদি হয় একই কথায় লিখব যে নুন সাকিনের হুকুম বা নুন সাকিন কয় প্রকার। আমরা লিখব নুন সাকিন হচ্ছে 4 প্রকার। কয় প্রকার বললাম প্রিয় ছাত্রছাত্রীরা, শুনছো তোমরা নিশ্চয়ই। নুন সাকিন হচ্ছে 4 প্রকার। 4 প্রকার নুন সাকিন কয় প্রকার 4 প্রকার। নুন সাকিনের 4 নিয়ম। নুন সাকিনের কয় নিয়ম নুন সাকিনের 4 নিয়ম। নুন সাকিন পরে কয় প্রকার নুন সাকিন 4 প্রকার। এটা মনে রাখতে হবে। আমি এখন একটা একটা করে তোমাদের নুন সাকিনের নামগুলো লিখে দিচ্ছি এবং পাশাপাশি প্রত্যেকটারই বর্ণনা এবং বিশ্লেষণ করব। নুন সাকিন কয় প্রকার 4 প্রকার। 1 নম্বর হলো ঈদগাম। এটা হলো ঈদগাম। আরবিতে এভাবে লেখা যায় ঈদগাম। এ হলো ঈদগাম জের জবাব দেওয়া দরকার নেই, ঈদগাম। তা হলো ঈদগাম। একটা হলো ঈদগাম। 2 নম্বর হচ্ছে ইকফা। আরবিতে এভাবে লেখা যায় ইকফা। 3 নম্বর হচ্ছে ইকফা। 3 নম্বর হলো ইজহার। আরবিতে এভাবে লেখা যায় ইজহার। আর 4 নম্বর এভাবে লেখা যায়
এজহার, এরপরে লেখা যায় ইকলাব, ইকলাব, ইকলাব এভাবে লেখা যায়। তাহলে নুন সাকিন কয় প্রকার? 4 প্রকার। এটা হলো ইকলাব লিখছি, ইকলাব, ইকলাব। তাহলে নুন সাকিনের কয় হুকুম? নুন সাকিনের 3টি হুকুম। একটা হলো ইদগাম, আরেকটা হলো ইদগাম একটা, আরেকটা হলো ইদগাম, আরেকটা হচ্ছে ইকফা। তাহলে ইদগাম, ইকলাব, আরেকটা হলো কি বলছি শেষেরটা ইকলাব। এ দিয়েও লেখা যায় ইকলাব, যাই হোক। তাহলে ইকলাব আরবিতে কিভাবে লেখা যাবে? ইকলা, এই হল ইকলাব। এবার আসি নুন সাকিন কয় প্রকার? নুন সাকিন 4 প্রকার, অথবা নুন সাকিন হুকুম কয় প্রকার লিখবে? নুন সাকিন 4 প্রকার, ইদগাম, ইকফা, এজহার আর ইকলাব। মনে থাকবে। এখন কিন্তু মুছে দেব। ইদগাম মানে কি? এখন ইদগাম শব্দের অর্থ প্রত্যেকটারই আবার শব্দ এবং কিভাবে হয় প্রত্যেকটার হুকুম বর্ণনা করব। মুছে দিলাম। 1 নম্বরে আসি ইদগাম। ইদগাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মিলানো, মিলানো বা মিলিয়ে পড়া, মিলিয়ে পড়া, মিলিয়ে পড়া। তার মানে হলো পরের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কিভাবে? আর ইকলাব, এই ইদগাম অক্ষরের ইদগামের মোট হরফ হচ্ছে 6টি। কয়টি হরফ বললাম? 6টি। একসাথে 6টি হরফ দেখো। প্রথমটা হচ্ছে ইয়া, র, তারপরে হলো মিম, তারপরে লাম, এরপরে হলো নুন এবং ইয়া, র, মিম, লাম, তারপরে হলো ওয়াও। কয়টি অক্ষর হলো? ইয়া একটা অক্ষর, র একটা অক্ষর, মিম একটা অক্ষর, লাম একটা অক্ষর, নুন একটা অক্ষর, তারপর হলো ওয়াও একটা অক্ষর। কয়টি হলো? 1, 2, 3, 4, 5, 6। ক্লিয়ার? তাহলে এই 6টি অক্ষর মানে হলো নুন সাকিনের বামে যদি এই 6টি অক্ষর আসে তাহলে সেক্ষেত্রে আমরা মিলিয়ে পড়ব। কীভাবে মিলিয়ে পড়ব দেখাচ্ছি। তাহলে এই শব্দটি মনে রাখবে, অক্ষরগুলো মনে রাখো। ইয়া, র, মিম, লাম, নুন, ওয়াও। এই 6টি অক্ষর হচ্ছে ইদগাম বলা হয়। তাহলে এই 6টি অক্ষরকে কি বলা হয়? ইদগাম বলা হয়। একসাথে 6টি অক্ষর যদি মনে রাখতে চাও তাহলে আমি একটি শব্দ বানিয়ে দেই, সেই শব্দটা মাথায় রাখলেই ইদগাম মনে রাখতে পারবে। তাহলে ইদগাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মিলানো বা মিলিয়ে পড়া। তাহলে এই শব্দগুলো এইভাবে লিখবা, ইয়ার মা লু না। ইয়ার মালুনা শব্দটা যদি মনে রাখো যে ইয়ার মালুনা, এর মধ্যে কিন্তু 6টি অক্ষর আছে, ইয়া, র, মিম, লাম, ওয়া, নুন। ইয়ার মালুনা, ইয়ার মালুনা শব্দ মনে রাখলেই ইদগামের অক্ষরগুলো মনে রাখতে পারবে। তাহলে ইদগাম শব্দের অর্থ মিলানো, আর ইদগামের অক্ষর কয়টি? 6টি। এখন আসি নুন সাকিনের বামে যদি এই 6টি অক্ষরে একটি অক্ষর আসে তাহলে মিলায়ে পড়তে হবে। কিভাবে? দেখো, এখানে আলিফ নুন জবর আন হলো। আন যদি থাকে তাহলে যদি এরকম থাকে, র অক্ষর যদি পাওয়া যায়, ওই যে বলছিলাম যে ওই ইয়ার মালুনার অক্ষর যদি থাকে, এইটা হচ্ছে ইদগামের অক্ষর, তাহলে মিলাই পড়তে হবে। তখন কি করতে হবে? এই নুনকে বাদ দিয়ে রকে ধরতে হবে। কিভাবে? এখানে আন থাকলেও এখানে একটা তাজদিদ দিয়ে পড়তে হবে। আর রহমান শব্দটি হলো আর রহমান, মানে নুনকে বাদ দিতে হবে, তখন এইভাবে মিলাই পড়তে হবে। নুন সাকিনের পরে যদি ইয়া আসে, ইয়া রহমান যদি থাকে তাহলে, আর রহমান যদি থাকে, এখানে যদি থাকে ইয়া থাকে, তাহলে এখানে আন আসে কিন্তু এখানে তাজদিদ দিয়ে কী করতে হবে? আইয়া করতে হবে, মিলাই করতে হবে। এক কথায় নুন সাকিনের বামে যদি ইদগামের কোনো অক্ষর আসে তাহলে নুনকে বাদ দিয়ে ওই অক্ষর দ্বিতীয় উচ্চারণ হবে 2 বার। যেমন নুন সাকিনের পরে আসছে এখানে কি আসছে? র অক্ষর আসছে, তাহলে এটা নুন সাকিন, তার নুনকে বাদ দিয়ে আর রহমান করতে হবে। এখানে আর রহমান হতে পারে, এখানে আইয়ার হাম, আইয়ার মান করতে হবে। এটা আমরা মনে রাখি। তাহলে আমাদের এটা গেল কি? ইদগাম গেল। আমি কিন্তু পরে আবার সবগুলো একবারে বলে ফেলবো।
তাহলে 1 নম্বর নুন সাকিনের নিয়ম হলো ইদগাম। ইদগাম মানে হলো মিলিয়ে পড়া, এবং ইদগামের 6টি অক্ষর কি কি? ইয়ার মালুনা শব্দের মধ্যে আছে। এই ইয়ার মালুনা বা ইদগামের কোনো শব্দ অক্ষর যদি নুন সাকিনের পরে আসে, নুনকে বাদ দিয়ে মিলায় পড়তে হবে। এইবার আসবো আমরা ইকফা। 2 নম্বরে কি বললাম? ইকফা। 2 নম্বর হচ্ছে ইকফা। 2 নম্বর হলো ইকফা। ইকফার কয়টি অক্ষর? ইকফার হলো 15টি হরফ। ইকফার 15টি অক্ষর। ইকফার হরফ কয়টি? ইকফার হরফ হচ্ছে 15টি। হরফ হলো কয়টি? 15টি। ইকফার হরফ 15টি। তোমরা বলো ইকফার হরফ কয়টি? ইকফার হরফ 15টি। এই ইকফার হরফ যদি নুন সাকিনের পরে আসে, নুন সাকিনের পরে যদি ইকফার কোনো অক্ষর আসে, তাহলে এটা আংশিক নাসিকার অন্ধে, ওই নাসিকার চন্দ্রের বিন্দুর উপরে নাকের মধ্যে উচ্চারণ করতে হবে। যেমন বাংলায় চাঁদ, চয়াকার দ, এটা চাঁদ বলা হয়, কিন্তু যদি চন্দ্রবেদ কি হবে? চাঁদ, তারপরে তার, তয়াকার তার, তাহলে চন্দ্র দিলে কি হবে? তার, এরকম উচ্চারণ হবে। ঠিক এইরকম যে ইকফার হরফ হচ্ছে 15টি হরফ যদি নুন সাকিনের পরে আসে, তাহলে নাকের মধ্যে দিয়ে উচ্চারণ করতে হবে। এখন আসি যে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার সেই 15টি অক্ষর কি কি? সেগুলো বলবো তো, বলার জন্যই তো তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। ইকফার হরফ মোট কয়টি বললাম? 15টি। তাহলে তা, সা, জিম, দাল, জাল, র, ঝা, তা সা জিম দাল জাল র ঝা, সিন সোয়াদ দোয়াত তোয়া জোয়া, সোয়াদ তজ কফ গইন আর খ, তাসা জিমজাল জালজা ফাসিন। আবার লিখে দিই সুন্দর করে। 15টি অক্ষর আছে, ভালো করে লিখে নাও। আমি ছন্দ আকারে তোমাদের সামনে তুলে ধরবো 15টি অক্ষর। তাসা জিমজাল, তা সা, এটা হলো তা সা জিম দাল জাল ঝা, এই জাল ঝা ফা সিন, সোয়াদ দোয়াত তজা, এগুলো সোয়াদ, এগুলো দোয়াত তোয়া জ কফ গইন আর হলো খ। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই 15টি অক্ষরকে বলা হয় ইকফার হরফ। তাহলে বলো তো যে ইকফার হরফ কয়টি? ইকফার হরফ হচ্ছে 15টি। কি কি? তা সা জিম দাল জাল ঝা ফা সিন, ছন্দ আকারে। তারপরে সোয়াদ ত জ কফ কাফ, কফ হবে, আর হলো কফ কাফ, আরেকটা ছোট কাপ হবে, কফ কাফ, এটা দিয়ে দেই, কফ কাফ আর হলো শিন। এই 15টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 15টি অক্ষর সুন্দর করে পড়া যায় এভাবে, যে তাসা জিমদাল জালজা ফাসিন সোয়াদ তজা কফ কফ আর সিন, এইভাবে মুখস্থ করা যায়। আমি আবার বলি, তা সা জিম দাল জাল জা ফা সিন সোয়াদ তোয়া জ কফ কাফ আর সিন, মানান করা যায়। তাহলে 15টা আছে কিনা দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই 15টি অক্ষরকে কি বলা হচ্ছে? ইকফার হরফ বলা হচ্ছে। তাহলে নুন সাকিনের পরে যদি ইকফার 15টি অক্ষরের যে কোনো একটি অক্ষর আসে, তাহলে কিভাবে পড়তে হবে? নাসিকার অন্ধে নিয়ে একটু নাকের মধ্যে নিয়ে আটকে পড়তে হবে। যেরকম একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। গণনা কাকে বলা হয় সেটা তোমাদের আগের ক্লাসে শেখা দরকার ছিল। নুন এবং মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে গণনা করতে। যেরকম মনে করো আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না আন্না আম্মা, এগুলো সব গণনা বলা হয় নাকের মধ্যে নেওয়া। ওটা তো অন্য একটা ক্লাসে আমরা দেখব। তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা সেটা আমরা আলোচনা করি। তাহলে ইকফার হরফ কয়টি বললাম? 15টি।
তাহলে নুন সাকিনের পরে মনে করো এখানে এই আসছে ইন, আসলে ইন, তারপরে শিন আসছে। শিন অক্ষরটা কিসের অক্ষর? একফার হরফ। একফার হরফ যদি শিন আসে তাহলে ওই 15টি অক্ষরের যে কোনো একটি অক্ষর যদি আসে তাহলে আমাদের নাকের মধ্যে নিয়ে গণনা করে একটু উচ্চারণ করতে হবে। ইনশা, ইনশা, এটা জড় দিলাম, তাহলে ইনশা শব্দটি হবে ইনশা, না ইনশা, ইনশা, এটা হলো পারফেক্ট কথা। কিন্তু উচ্চারণ ক্ষেত্রে সঠিকভাবে কি হবে? ইনশা, এইরকম হবে ইনশা, একটু নাকের মধ্যে নিয়ে ইনশা। কেন ইনশা, কেন না ইনশা, কেন না ইনশা, কেন? কারণ হলো এখানে শিন আসছে। কেন শিনটার কারণে নুন সাকিনটা আংশিকভাবে নাকের মধ্যে নিয়ে চন্দ্রের মতো করে উচ্চারণ করতে হবে ইনশা, অথবা আংফুসা। আংফুসা, দেখো আরেকটা উদাহরণ দিই, এগুলো সব একফার উদাহরণ আমি দিচ্ছি। একফা, একফার অক্ষর একফার অক্ষর কয়টি? একফার হরফ হচ্ছে 15টি। 15টা অক্ষরের যে কোনো একটি অক্ষর যদি আসে এরকম নুন সাকিনের পরে, বা নুন সাকিনের পরে যদি একটু আসলো ফা অক্ষর আসলো, তাহলে আংফা, আসলে হবে কি আনফা ছিল, তাই না? আনফা, আনফা না হয়ে হবে কি আংফা, আংফা, এইটা হলো উচ্চারণ হবে আংফা। কেন? এই ফা আসার কারণে হবে। আসলে ছিল আনফা, লেখার সময় ঠিকই লিখতে হবে, আর উচ্চারণের সময় হবে আংফা, আংফা, অথবা আংফুসাকুম, এরকম হতে পারে আংফুসাকুম। আরেকটা উদাহরণ দেই, এগুলো কিন্তু সব অক্ষর ভিত্তিক সাকিন হচ্ছে। এরকমও যদি আবার হয় যে আলিফ 2 জবর আন, তারপরে ফা জবর ফা, তাহলে কি হবে? আনফা। এখানে কিন্তু নুন আছে, নুন সাকিন লুকায় আছে কোথায়? এই তানভিনের ভিতরে নুন সাকিন লুকায়, তাহলে এখানে কি হবে? এখানেও আনফা হবে। আনফা, আনফা না হয়ে কি হবে? আংফা। আশা করি বুঝতে পারছো তোমরা, আংফা হবে, এটা হবে আংফা। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে একবার হরফ হচ্ছে 15টি, তাসা, জিমজাল, জালজা, ফাসিন, সোয়াদ্দাত, তজা, কফ কফ আর সিন। এই 15টি অক্ষরের যে কোনো অক্ষর নুন সাকিনের পরে আসলে সেই নুন সাকিনটা কি হবে? স্পষ্ট করে না হয়ে কি হবে? নাকের মধ্যে নিয়ে গণ্য আকারে আংফুসা, ইনশা আল্লাহ। আমরা বলি ইনশা আল্লাহ, হবে নাই? হয় নাই? ইনশাআল্লাহ হবে না, দিয়ে দাও। তাহলে এজহারের অক্ষর কয়টি? এইটা ছোট হা, বড় হা, খ, আইন, গাইন আর হলো হামজা। কত হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে এই 6টি অক্ষর যদি নুন সাকিনের পরে আসে তাহলে নুন সাকিন স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। আমরা এজহারের অক্ষরগুলো এইভাবে বলতে পারি, ছোট হা, বড় হা, খ, আইন, গাইন আর হলো হামজা। এই 6টি অক্ষর নুন সাকিনের 4র্থ নাম্বার, সেটা হলো ইকলাব। মনে রাখতে পারছো তো? মনে রাখতেই হবে। 4 নাম্বার হলো ইকলাব। ইকলাব, ইকলাব, ইকলাব শব্দের অর্থ হচ্ছে বদল করা। ল, বদল, রা। ইকলাব শব্দের অর্থ হচ্ছে বদল করা। কিসের বদল? এটা আমরা বলতে চাচ্ছি। ইকলাব শব্দের হচ্ছে বদল করা বা পরিবর্তন করা। লিখে দাও, পরিবর্তন করা। ইকলাব মানে হলো, ইকলাব মানে হলো বদল করা বা পরিবর্তন করা, বা পরিবর্তন, পরিবর্তন করা, পরিবর্তন করা। তাহলে কিসের পরিবর্তন? তোমরা আমাকে আবার প্রশ্ন করবে যে স্যার একলাবের অক্ষর কয়টি? একলাবের অক্ষর বেশি নাই, একলাবের অক্ষর কমই আছে। একলাবের অক্ষর কয়টি সেটা বলছি। একলাব মানে হলো বদল করা বা পরিবর্তন করা। কি পরিবর্তন? কয়টি অক্ষর বলছি? একলাবের হরফ হচ্ছে 1টি, সেটার নাম হলো বা অক্ষর। অক্ষরটার নাম কি বললাম? অক্ষরটার নাম হলো বা। এই বা অক্ষরকে বলা হয় একলাব। তাহলে নুন সাকিনের পরে যদি একলাবের হরফ আসে তাহলে সেই নুন সাকিনকে পরিবর্তন করে মিম বানায় পড়তে হবে। যেরকম মনে করো এই যে আলিফ নুন জবর আন, আন আসছে, বাস এটা সমান সমান কি হবে? আন। আমরা পড়লাম আন, কিন্তু যখনই আলিফ নুনের আনের পরে যদি বা অক্ষর আসে তাহলে কি হবে? এই বা অক্ষর যদি আসে তাহলে আনবা। আসলে আনবা হওয়ার কথা ছিল, আনবা, এখন হবে কি? আমবা, আমবা।
তাহলে নুন সাকিনের পরে যদি বা অক্ষর আসে তখন বা নুনকে মিম বানায়ে বদল করে পড়তে হবে। এই জন্য একে বলা হয় ইকলাব মানে বদল করা। হবে হলো আন বা, কিন্তু আমরা উচ্চারণ করব কিভাবে? আম্বা, আম্বা। এটাকে মিমের মতো উচ্চারণ করতে, এই মিমের মতো করে উচ্চারণ করতে হবে। এই জন্য তোমরা কোরআন শরীফের মধ্যে দেখবে এরকম করে লেখা থাকে, এরকম করে লেখা থাকে ছোট্ট একটা, এখানে বা এখানে নুন অক্ষরও থাকে, আবার উপরে একটি ছোট মিম দেওয়া থাকে। এই দেখবে যত জায়গায় নুনের উপরে মিম দেওয়া আছে তত জায়গায় সেখানে পরের অক্ষর কি আছে? বা অক্ষর আছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে বলা হচ্ছে ইকলাব। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা স্পষ্ট করে এবার আমি যতগুলো পড়ালাম সবগুলোকে আমি আবার রিপিট করব, মনে রাখো। আচ্ছা, তাহলে নুন সাকিন কাকে বলে? নুনের ওপর তাজদিদ, তাজদিদ থাকলে সেটা সে দ্বিতীয় উচ্চারণ করতে হয়, আর নুনের ওপর সাকিন থাকলে একবার উচ্চারণ করতে হয়। আর নুন সাকিন হচ্ছে 4 প্রকার। কি কি? একবারে সবই বলে দিই, এতক্ষণ যা পড়ালাম তার সারমর্মগুলো সব আমি একেবারে বলছি যে নুন সাকিনের 4 নিয়ম বা নুন সাকিনের 4টি হুকুম আছে। 1 নম্বর হলো তোমার প্রথমটা এদগাম। এদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া বা মিলানো। এদগামের 6টি অক্ষর আছে, যেটা ইয়ার মালুনা বলেছি। ইয়ার মালুনা এই 6টি অক্ষর, 6টি অক্ষরের পূর্বে যদি নুন সাকিন আসে তাহলে মিলায়ে পড়তে হবে। যেমন আইয়া, আলিফ নুন জবর আন, তারপরে ইয়া থাকবে, এইভাবে পড়তে হবে। এখানে 2টি অক্ষর স্পষ্ট আর 6টি অক্ষর একটু গণনা করে, 4টি অক্ষর গণনা করে পড়তে হয়। 2 নম্বর হলো একফা। একফার হরফ হচ্ছে 15টি। কি কি? তাসা, জিমজাল, জালজা, ফাসিন, সোয়াদ, তজা, কপকাপ আর সিন। এই নুন সাকিনের পরে যদি একফার কোনো অক্ষর আসে তাহলে সেটা